সিরিয়ার ইরানি দূতাবাসে হামলার ঘটনায় উত্তেজনা বেড়েই চলেছে মধ্যপ্রাচ্যে। কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের, জড়িত থাকার অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের। গাজা ইসরায়েলের হামলায় পশ্চিমা 6 ত্রাণকর্মী নিহতের ঘটনায় নিন্দার ঝড়, জবাবদিহিতা চায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। তোপের মুখে দুঃখ প্রকাশ তেল আবিবের। তাইওয়ানে 25 বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্প, 7.4 মাত্রার কম্পনে হেলে পড়েছে বহু ভবন, 9 মরদেহ উদ্ধার, আহত 8 শতাধিক। আমন্ত্রণ যমুনা ডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার ঘটনায় উত্তেজনা বেড়েই চলেছে মধ্যপ্রাচ্যে। তেল আবিবের মদতদাতা হিসেবে যুক্তরাষ্ট্রের দিকেও আঙুল তুলেছে তেহরান, আবারও হুঁশিয়ারি দিয়েছে কঠোর প্রতিশোধের। তবে দামেস্ক মিশনে কোনো সম্পৃক্ততা ছিল না বলে জোরালো দাবি ওয়াশিংটনের। কোনো মার্কিন ঘাঁটি যেন আক্রান্ত না হয় সেই বিষয়ে দিয়েছে সতর্কবার্তা। সোমবার সিরীয় ভূখণ্ডে হামলার শিকার হয় ইরানের দূতাবাস, প্রাণ যায় 11 ইরানি কর্মকর্তার। মূল টার্গেট ছিলেন কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান ও সিরিয়া, হুঁশিয়ারি দেয় প্রতিশোধের। পুরো বিশ্ব জানে জায়নবাদী রাষ্ট্র কোনো মানবিক নীতি, অধিকার, আন্তর্জাতিক আইন, চুক্তি মানে না। তাদের অপরাধের উপযুক্ত সাজা যেন নিশ্চিত করতে পারি, সেটাই প্রার্থনা। আল্লাহর পথে যোদ্ধারা যেন সফল হয়। দূতাবাসে হামলার ঘটনায় উত্তেজনা ছড়ায় নিরাপত্তা পরিষদের বৈঠকেও। তেল আবিবের এমন কর্মকাণ্ডের পেছনে সরাসরি ওয়াশিংটনের উস্কানি রয়েছে বলে অভিযোগ করেন তেহরানের প্রতিনিধি। তবে ওয়াশিংটনের দাবি, হামলার বিষয়ে কিছুই জানত না তারা। ইরানকে সংযত থাকারও আহ্বান যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের করা সব অপরাধের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। তারা জাতিসংঘ সনদ লঙ্ঘন করে কূটনৈতিক পাড়ায় হামলা চালিয়েছে। সিরিয়া সহ অঞ্চলটিকে অস্থিতিশীল করতে চায় তারা। এ ধরনের কর্মকাণ্ডের উপযুক্ত জবাবের অধিকার আমাদের আছে। আমাদের সেনাদের সুরক্ষায় যে কোনো ব্যবস্থা নিতে দ্বিধা করব না। ইরান ও তার ছায়া গোষ্ঠীগুলোকে সতর্ক করতে চাই, তারা যেন এই পরিস্থিতির সুযোগ নিতে না চায়। এই হামলায় না আমাদের সম্পৃক্ততা ছিল, না আগাম তথ্য ছিল। ইরানের কূটনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবও। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান তার। দামেস্কে হামলা ও হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন মহাসচিব। আন্তর্জাতিক আইন মেনে কূটনৈতিক এলাকা ও কর্মকর্তাদের উপর হামলা না চালানোর নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর জোর দিয়েছেন তিনি। বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সব পক্ষকে হামলা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। অনিক রহমান, যমুনা নিউজ। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের টার্গেটে ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা রেজা জাহেদি। সোমবার সিরিয়ার কূটনৈতিক পাড়ায় মিসাইল ছুড়ে সেই মিশন সফল করল দেশটি। বিপ্লবী গার্ড বাহিনী IRGCর শীর্ষ কমান্ডার কেন ছিল লক্ষ্য? বলা হচ্ছে, ইসরায়েল বিরোধী সশস্ত্র সংগঠনগুলোর সাথে ছিল জাহেদির ঘনিষ্ঠ যোগাযোগ। মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য বিস্তারেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আন্তর্জাতিক নীতিমালাকে বুড়ো আঙুল দেখিয়ে সিরিয়ায় কূটনৈতিক পাড়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি জেনারেল রেজা জাহেদিকে হত্যার পরই ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। কেন এতটা মরিয়া তেল আবিব? সোজা সাপটা উত্তর, দীর্ঘদিন ইসরায়েলের মাথা ব্যথা ছিলেন রেজা জাহেদি। বছরের পর বছর তার উপর ছিল গোয়েন্দাদের তীক্ষ্ণ নজর। দেশটির ওয়ান্টেড তালিকায়ও বেশ কয়েকবার উঠেছিল এই সামরিক কর্মকর্তার নাম। 2020 সালে বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় হত্যা করা হয় IRGCর গোয়েন্দা শাখা কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য হুমকি মনে করা হতো প্রভাবশালী ওই কমান্ডারকে। সে সময় IRGCকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে ওয়াশিংটন। তারপরই বিদেশি শত্রুদের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা রেজা জাহেদি। তিনি হাসান মাদভি নামেও পরিচিত। মধ্যপ্রাচ্যে বেশ প্রভাব রয়েছে তার। অঞ্চলটিতে ইরানের আধিপত্য ধরে রাখার পেছনেও ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
লেবানন ও সিরিয়ায় কুদস ফোর্সের কার্যক্রম পরিচালনা করতেন জাহেদি। হামাস হুথি হিজবুল্লাহ সহ বিভিন্ন ইসরায়েল বিরোধী সশস্ত্র সংগঠনের সাথেও যোগাযোগের অন্যতম মাধ্যম এই জেনারেল। ধারণা করা হয় হাসান নাসরাল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জাহেদির। তার তত্ত্বাবধানেই হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ করত ইরান। তাই এই মৃত্যুকে ইরানের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। 1960 সালে জন্ম নেওয়া জাহেদি আইআরজিসিতে যোগ দেন মাত্র 19 বছর বয়সে। ইরাক যুদ্ধে বেশ কয়েকটি অপারেশনে আসে সাফল্য। 2005 সালে জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পাশাপাশি সংগঠনটির পদাতিক বাহিনীর প্রধান নিযুক্ত হন। গত ডিসেম্বরে সিরিয়ায় হামলা চালিয়ে ইরানের আরেক সিনিয়র কমান্ডার সাইদ রাজি মৌসাভিকে হত্যা করে ইসরায়েল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানি সামরিক কর্মকর্তাদের উপর হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নতুনভাবে আলোচনায় তেহরানের সামরিক সক্ষমতা। পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত এক দশকে সামরিক খাতে অভাবনীয় উন্নতি করেছে দেশটি। প্রতিনিয়ত ভান্ডারে যুক্ত করছে নিজস্ব প্রযুক্তির মিসাইল ও ড্রোন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের 14তম সামরিক শক্তিধর দেশ ইরান। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই সিরিয়াতেও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়ায় অবস্থানরত ইরানের সামরিক কর্মকর্তাদের উপর বেশ কয়েকবারই হামলা চালিয়েছে তেল আবিব। আবারও সিরিয়ায় ইরানের 11 সামরিক কর্মকর্তাকে হত্যার পর আরেক দফা বাড়ল তেহরান ও তেল আবিবের সম্পর্কে উত্তেজনা। এমন পরিস্থিতিতে ইরানের পাল্টা হামলার সংখ্যা প্রবল হয়েছে, আর তাতেই দেশটির সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা তুঙ্গে। অবশ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের সামরিক বাহিনীতেই সবচেয়ে বেশি সদস্য, যার মধ্যে নিয়মিত বাহিনীতে সদস্য সংখ্যা 5,23,000। অন্যদিকে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিতে এই সংখ্যা লাখের বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক সক্ষমতার তালিকায় 14 নম্বরে থাকা ইরানের বেশিরভাগ সমরাস্ত্রই নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বহরের ট্যাঙ্ক রয়েছে প্রায় 2,000, সাঁজোয়া যান রয়েছে 65,000-এর উপরে। বিশাল জলসীমায় থাকা ডুবোজাহাজ ইরানের নৌবাহিনীর অন্যতম শক্তি। 34টি সাবমেরিন রয়েছে ইরানের। অন্যদিকে পেট্রোল বোট রয়েছে 88টি। দেশটির সমর ভাণ্ডারে রয়েছে বাভার MI-23-র মতো 1200-এর বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান হাতিয়ার। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক 2 ধরনের ক্ষেপণাস্ত্রেরই মালিক ইরান, যার মধ্যে আলোচিত গদর, ফজর 3-র মতো ক্ষেপণাস্ত্র আছে। বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও ফাত্তা 1 ও 2 নামের হাইপারসনিক মিসাইল। আবাবিল, আরাস ও শাহেদের মতো আলোচিত ড্রোন সহ ডজনের বেশি অত্যাধুনিক ড্রোনের মালিক তেহরান। সুখোই 30, MiG-29-এর মতো 500-এর বেশি আকাশযান রয়েছে ইরানের বিমানবহরে, যার মধ্যে 180-টির বেশি যুদ্ধবিমান আর 129টি হেলিকপ্টার। ইরানকে ঘিরে থাকা প্রতিবেশী দেশগুলোতে অন্তত 20টি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যা দেশটির জন্য সবচেয়ে বড় দুর্বলতা বলে মনে করা হয়। যদিও এসব ঘাঁটি মোকাবেলায় এখন বেশিরভাগ দেশেই হুথি হিজবুল্লাহর মতো প্রক্সি গ্রুপ তৈরি করেছে ইরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এখনও রাশিয়ায় ড্রোন সরবরাহ অব্যাহত রেখেছে ইরান, এমন অভিযোগ এনেছেন মার্কিন নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি। বলেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ড্রোন সহায়তা দিচ্ছে তেহরান। মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি আরও বলেন, মস্কোকে ইরানের মিসাইল সরবরাহের বিষয়ে অবগত নয় হোয়াইট হাউস। রাশিয়ায় ড্রোন সরবরাহ অব্যাহত রেখেছে ইরান। তারা এ ধরনের ড্রোন তৈরি করতে মস্কোকে সহায়তাও করেছে, কিন্তু তেহরানের বিরুদ্ধে রাশিয়াকে মিসাইল সরবরাহের কোনো তথ্য পায়নি। এ বিষয়ে আমরা অবগত নই। এবার সীমান্ত থেকে রাশিয়ার 1300 কিলোমিটার অভ্যন্তরে হামলা চালালো ইউক্রেন। 2 বছরেরও বেশি সময়ের যুদ্ধে এটি রুশ ভূখণ্ডের সবচেয়ে ভেতরে ইউক্রেনের হামলা। মঙ্গলবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ তাতারস্তানের ইকোনমিক জোনে ড্রোন হামলা চালায় কিয়েভ। একটি ড্রোন নির্মাণ কারখানা ও একটি তেল সংরক্ষণাগারে হামলা চালানো হয়। এসব হামলায় আহত হয়েছে অন্তত 13 রুশ নাগরিক। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হুঁশিয়ারি, সামনে রুশ ভূখণ্ডে এমন হামলা অব্যাহত থাকবে। চলমান যুদ্ধে বেশ কয়েকবারই বেলগরদ সহ সীমান্তবর্তী রুশ এলাকাগুলোতে হামলা চালিয়েছে ইউক্রেন।
গাজায় ইসরায়েলের হামলায় পশ্চিমা 6 ত্রাণকর্মী নিহতের ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। তীব্র ক্ষোভ জানিয়ে তেল আবিবের কাছে জবাবদিহিতা চেয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পোল্যান্ড। স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছে জাতিসংঘ। তোপের মুখে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। অবরুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজায় সব বাধা উপেক্ষা করে যে কয়েকটি সংগঠন মানবিক সহায়তায় সক্রিয়, তার মধ্যে অন্যতম ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। সোমবার রাতে ত্রাণ বিতরণ করে ফেরার পথে ইসরায়েলের হামলার শিকার হয় ডব্লিউসিকের গাড়িবহর। মুহূর্তেই ঝরে যায় 7টি প্রাণ। নিহতদের 3 জন ব্রিটিশ, 1 জন পোলিশ, 1 জন অস্ট্রেলিয়ান এবং 1 জন মার্কিন কানাডিয়ান যৌথ নাগরিক। গাজায় প্রায় 6 মাস ধরে চলমান হামলায় প্রায় 33,000 মানুষের মৃত্যুর পরও অনেকটা নির্বিকার ছিল পশ্চিমারা। তবে নিজেদের নাগরিকদের ওপর হামলার পর সরব হয়ে উঠেছে তারা। ত্রাণকর্মীদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আইডিএফ এর হামলায় ত্রাণকর্মীদের মৃত্যুর ঘটনায় চরম ক্ষুব্ধ আমরা। হতাহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানিয়েছি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তদন্তের কথা বলেছেন। বেসামরিক গাজাবাসী ও ত্রাণকর্মীদের সুরক্ষা নিশ্চিতে আরও পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে। বরাবর ত্রাণ কার্যক্রমে বাধার কথা অস্বীকার করলেও এবার চাপে পড়ে ত্রাণকর্মীদের ওপর হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। তবে এটি অনিচ্ছাকৃত দাবি করে দুঃখ প্রকাশ করেছে দেশটি। মিত্রদের স্বাধীন তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুর্ভাগ্যজনকভাবে একটি ট্র্যাজেডি ঘটিয়েছে। আমাদের সেনারা অনিচ্ছাকৃতভাবে নিরীহদের ওপর হামলা চালিয়েছে। যুদ্ধকালীন সময়ে এই ভুল হয়েই থাকে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমন ভুল যাতে আর না হয় তা নিশ্চিতে সবকিছু করা হবে। স্বেচ্ছাসেবীদের ওপর হামলাকে বিবেক বর্জিত কাজ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ত্রাণকর্মীদের কাজের সুযোগ নিশ্চিতে তাগিদ দিয়েছেন তিনি। ইসরায়েলের বিধ্বংসী হামলায় গাজায় ত্রাণকর্মীদের প্রাণহানি 196 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 175 জনের বেশি জাতিসংঘের স্টাফ। এটি বিবেক বর্জিত কাজ, যুদ্ধের অনিবার্য ফলাফল। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। ইসরায়েলি হামলায় স্বেচ্ছাসেবীদের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এমন মন্তব্য করেন ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক জেমি ম্যাগলড্রিক। গাজায় দায়িত্ব পালন পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। আগাম নির্বাচনের দাবিতে দখলকৃত জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে হয়েছে ব্যাপক বিক্ষোভ। মঙ্গলবার রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। এর আগে ইসরায়েলের পার্লামেন্ট ভবন নেসেট থেকে বিক্ষোভকারীরা বিশাল মিছিল নিয়ে রওনা হয় প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে। দিচ্ছিল সরকার পতনের স্লোগানও। বেশ কিছুদিন ধরেই আলট্রা অর্থোডক্স ইহুদিদের বিক্ষোভে উত্তাল দেশটি। মূলত সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদেই এই ক্ষোভ। তাদের অভিযোগ, জোরপূর্বক রণক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করছে সরকার। তুরস্কে নির্বাচিত মেয়রকে দায়িত্ব গ্রহণে বাধা দেওয়ার অভিযোগে ব্যাপক বিক্ষোভ করেছে কুর্দিশ পার্টি। মঙ্গলবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় একাধিক শহরে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। স্থানীয় নির্বাচনে জয়ী কুর্দিশ পার্টির আব্দুল্লাহ জিদানকে হটিয়ে ক্ষমতাসীন একে পার্টির প্রার্থীকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত জানায় প্রশাসন। প্রতিবাদে রাজপথে নামে শত শত মানুষ। বাধা দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে পটকা ছোড়ে আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দমনে জলকামান ব্যবহার করেন নিরাপত্তা বাহিনী। কুর্দি বিদ্রোহীদের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে কুর্দিশ পার্টির বিরুদ্ধে। প্রায় 1 দশক ধরেই সরকারের দমন পীড়নের শিকার বলে দাবি দলটির সদস্যদের। এর আগেও একাধিক স্থানীয় নির্বাচনের পর হটানো হয় দলটির বেশ কয়েকজন মেয়রকে। তুরস্কের ইস্তাম্বুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার একটি বহুতল ভবন। নাইট ক্লাবে ছড়ানো আগুনে 29 জনের প্রাণ গেছে। গুরুতর দগ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে 16তলা ভবনের বেসমেন্টে শুরু হয় আগুনের সূত্রপাত। সেখানে একটি নাইট ক্লাবের সংস্কার কাজ চলছিল। 2টি ফ্লোরে ছড়ায় আগুন। হতাহতরা সবাই নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন। আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি, চলছে তদন্ত। ইস্তাম্বুলের মেয়র জানান, সঠিক নির্দেশনা মানেনি নাইট ক্লাব কর্তৃপক্ষ, নেয়নি সংস্কারের অনুমতিও। এই ঘটনায় নাইট ক্লাবটির 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
আটক হয়েছে 3 জন। পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। বুধবার স্থানীয় সময় সকাল 8টায় 7.4 মাত্রার এই কম্পন অনুভূত হয়। জাতীয় দুর্যোগ ও প্রতিরোধ ব্যবস্থাপনা পরিষদের তথ্য অনুসারে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 8 শতাধিক। হেলে পড়েছে বহু ভবন। পূর্ব উপকূলের কাছাকাছি পানিতে ছিল ভূমিকম্পের কেন্দ্র। হুয়ালিন থেকে 18 কিলোমিটার দক্ষিণে উৎপত্তিস্থল। রাজধানী তাইপেতে কয়েকটি ভবন বিধ্বস্তের খবর পাওয়া গেছে। অনেক এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী জাপান ও চীনেও। ভূমিকম্পের 15 মিনিট পর সুনামি হয় জাপানের একটি দ্বীপে। প্রাথমিকভাবে তাইওয়ান, ফিলিপাইন, জাপানে সুনামি সতর্কতা জারি করা হলেও বর্তমানে সেটি প্রত্যাহার করা হয়েছে। একসময়ের চিরশত্রু তালেবানের সাথেই এখন ঘনিষ্ঠ সম্পর্ক রাশিয়ার। স্বীকৃতি না দিলেও 2.5 বছর ধরে আফগান সরকারের সাথে মস্কোর নিয়মিত যোগাযোগ। সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকেও তালেবানের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুতিন প্রশাসন। এমনকি রাশিয়ায় মুসলিম দেশগুলোর সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়েছে তালেবান সরকারকে। রাশিয়া ও আফগানিস্তানের ইতিহাস বেশ তিক্ত। 80 দশকে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে। 6 মাসের কথা বলে আফগানিস্তানে 1 দশক অবস্থান করে তারা। সেই সময় অন্তত 10 লাখ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সোভিয়েত যুগে নারকী হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই সে সময় জন্ম হয় তালেবান, আল কায়দার মতো গোষ্ঠীগুলোর। তবে তালেবান ও রাশিয়ার সম্পর্কের বরফ এখন অনেকটাই গলে গেছে। 2021 সালের আগস্টে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর দেশটির ক্ষমতায় বসে তালেবান। 2.5 বছরেরও বেশি সময় দেশটির শাসনভার সামলালেও এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তারা। তবে স্বীকৃতি না দিলেও একসময় চিরশত্রু তালেবানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে মস্কো। চলতি মাসে আইএসকের হামলার পর সেই ঘনিষ্ঠতা যেন আরও বাড়াতে তৎপর হয়ে উঠেছে পুতিন প্রশাসন। তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটি। কাজান শহরে রাশিয়া ও মুসলিম বিশ্বের সম্মেলনেও তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আফগানিস্তান আমাদের নিকটবর্তী দেশ, আর তাই কোনো না কোনোভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান প্রয়োজন, যার জন্য তাদের সাথে আলোচনা করা দরকার। যেহেতু তালেবান এখন আফগানিস্তানের ক্ষমতায়, তাই বাকিদের মতো আমরাও তাদের সাথে যোগাযোগ রাখছি। তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। বিশ্লেষকরা বলছেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে আফগান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসকের শত্রু তালেবানের সাথে সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া। আইএসকের বিরুদ্ধে তালেবানকে ব্যবহার করতে পারে মস্কো, এমন ধারণাও করছেন অনেকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অভিবাসীদের পশুর সাথে তুলনা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মিশিগানে দেয়া এক ভাষণে দেশটিতে বসবাসরত অভিবাসীদের নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি। জর্জিয়ায় 22 বছরের নার্সিংয়ের শিক্ষার্থীকে ভিন গ্রহের একটি পশু নির্মমভাবে হত্যা করেছে। সে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিল, অথচ ডেমোক্রেটরা বলছে তাদের পশু বলা যাবে না, তারাও মানুষ। ন্যান্সি পেলোসিও আমাকে এই অবৈধদের পশু না বলার পরামর্শ দিয়েছেন, কিন্তু আমার অভিমত তারা পশুই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ইফতার মাহফিলে দাওয়াতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা। দাওয়াত নাকচ করায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইফতার আয়োজন বাতিল করেছে হোয়াইট হাউস। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্টের ইফতার আয়োজন বর্জন করা হয়েছে বলে জানান আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিলের নেতারা। গাজায় অভিযানের শুরু থেকেই ইসরায়েলকে একতরফাভাবে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও এই সহায়তা বন্ধ করেনি ওয়াশিংটন। আর এতেই বাইডেনের উপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়। আবারও মধ্যম পাল্লার হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।
বুধবার সলিড ফুয়েল চালিত নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি। দেখা যায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পর্যবেক্ষণ করছেন ওই পরীক্ষা। সর্বোচ্চ নেতার দাবি, কৌশলগত এই সমরাস্ত্র পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপক শক্তিশালী করবে। নতুন ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক হামলা চালাতেও সক্ষম। একদিন আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাপান সাগরে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার অভিযোগ আনে দক্ষিণ কোরিয়া। এ ঘটনায় উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলো। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন মেক্সিকোর এক মেয়র প্রার্থী। সেলায়া শহরে এই ঘটনা ঘটে। জানা যায়, বার্থা গিজেলা গায়তান নামের ওই প্রার্থী দেশটির ক্ষমতাসীন দল মরেনার হয়ে মেয়র পদে নির্বাচন করছিলেন। সোমবার নিজের প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় অজ্ঞাত বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালালে প্রাণ হারান তিনি। সেলায়া নামের ওই শহরটিতে একমাত্র নারী মেয়র প্রার্থী ছিলেন বার্থা। তবে এই ঘটনায় এখনও আটক করা হয়নি কাউকে, চলছে তদন্ত। এর আগে গত সপ্তাহে রেস্তোরাঁয় ঢুকে গুলি করে হত্যা করা হয় এক মেয়রকে। সহিংসতা ও সংগঠিত অপরাধে জর্জরিত দেশটিতে একে একে রাজনীতিবিদদের হত্যা করার প্রবণতা বেড়েই চলেছে। গত ৮ মাসে হত্যা করা হয়েছে অন্তত ২৪ মেয়র প্রার্থীকে। ইরাকে ট্রাক চাপায় প্রাণ হারালো ৬ শিশু, আহত হয়েছে আরও ১৪ জন। মঙ্গলবার বসরা শহরে এই দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহত শিশুরা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরছিল তারা। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাতে উঠে যায় ট্রাকটি। শিশুদের উপর দিয়ে ভারী যানটি চালিয়ে দেয় চালক। ঘটনাস্থলে ৬ শিশুর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বসরার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তারা। দ্রুত তদন্ত এবং অপরাধীকে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।